অনেকগুলো বছর প্রবাসে থাকার জন্য আত্মীয়তা গড়ে উঠেছিল কিছু মানুষের সাথে, যারা আমাকে বুঝতেই দেয়নি মা বাবা নিজের আত্মীয় পরিজনের অভাব। অনেকগুলো বছর তাদের সাথে কাটানোর পর ছড়িয়ে পড়েছিলাম আবার যে যার মতো দেশের বিভিন্ন প্রান্তে। আজ আবার সবাই একসাথে শহর কলকাতায়। বেরিয়ে পড়েছি সেই পুরনো আনন্দের মুহূর্তগুলোকে আর একবার নতুন করে ফিরে পাওয়ার জন্য। ডেস্টিনেশন বাঙালির ভীষণ প্রিয় জায়গা দীঘা, সঙ্গে উদয়পুর। গুড মর্নিং সবাইকে, আমি আরজা। আমার চ্যানেল লেন্স টু এক্সপ্লোরের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলেছি আত্মীয় সম কিছু মানুষের সঙ্গে দীঘা এবং উদয়পুর। আর আমাদের মধ্যে ছিল এমন একজন মানুষ যাকে কিন্তু বলা যায় পুরো 100% এন্টারটেইনার। গানে, হাসিতে, কবিতায়, জোকসে সে মাতিয়ে রেখেছিল জাস্ট 2 দিন আমাদের। সে আমাদের সবার প্রিয় সরকারদা। পুরোটা শেয়ার করব আপনাদের সাথে। আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল 6:30 থেকে 7টার ভিতরে, এবং বলাই বাহুল্য সেখানে থাকার থেকেও কিন্তু যাওয়া আসার পথের আনন্দটা ছিল অনেক অনেক বেশি। দীঘা যাওয়ার রাস্তায় জেনারেল ফরম্যাট মেনে কোলাঘাটে নেমে প্রথমেই করে নিলাম পেট পুরে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সেরে আমরা আবার ধরলাম আমাদের হোটেলের পথ। হুট করে ঠিক হয়ে যাওয়ায় আমরা একদম সিভিউ হোটেল পাইনি। বিচ থেকে ওই 1.5 কিলোমিটার দূরে একটি হোটেল আমরা বুক করেছিলাম। রাস্তা আপাতত কাঁথি অব্দি ফাঁকা পেলেও কাঁথির পর থেকে কিন্তু যেহেতু লং উইকেন্ড ছিল, গাড়ির মারাত্মক জ্যাম ছিল। তাই জন্য দীঘা পৌঁছাতে নর্মালি 3.5 থেকে 4 ঘন্টার সময় লাগে বটে, কিন্তু আমাদের প্রায় 5.5-6 ঘন্টা লেগে গিয়েছিল শুধুমাত্র এই রাস্তার জ্যাম আর জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য প্রচুর রাস্তায় নো এন্ট্রির জন্য। আমাদের হোটেলে পৌঁছতে প্রায় হয়ে গিয়েছিল দুপুর 1:30-2:00। আমরা কিন্তু সবাই ঠিক করেছিলাম পরের দিন ছিল নীল ষষ্ঠী, আর এখানেই পালন করব নীল ষষ্ঠী। তাই হোটেলের সামনে যখন শিবলিঙ্গ দেখতে পেলাম, আমাদের সমস্ত টেনশন সেখানেই দূর হয়ে গেল। আর আমাদের চিন্তা নেই। হোটেলটি বিচ থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল, কিন্তু সমস্ত ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল। রুম রেন্ট ছিল প্রায় 2000 টাকা মতো, এবং রুমে বেসিক অ্যামেনিটি বলতে যা বোঝায় সবকিছুই ছিল। এসি, টিভি,
ড্রেসিং টেবিল, কাবার্ড, একটা ছোট ব্যালকনি, সব কিছুই যেটুকু লাগে একটা রাত থাকার জন্য একদম সাফিসিয়েন্ট ছিল। আরেকটা এই হোটেলের প্লাস পয়েন্ট যেটা দেখা গেল সেটা হচ্ছে ওরা এক রুমে যদি আপনি অ্যাকোমোডেট করতে পারেন তাহলে আপনারা বাবা মা বাচ্চা একসাথে স্টে করতে পারেন। এক্সট্রা বেডের জন্য ওরা চার্জ কিন্তু করবে না, আপনার লাগলে তবেই ওরা একটা এক্সট্রা কট দেবে, আদারওয়াইজ ওরা কিন্তু চার্জ করবে না। যেমন যাদের বাচ্চা ধরুন 14-15 বছর বয়স অবধি, যারা ওখানে একসাথে মা বাবার সাথে একই বেড শেয়ার করতে কোনো অসুবিধা হয় না, সেক্ষেত্রে কিন্তু এখানে এক্সট্রা বেডের চার্জ ম্যান্ডেটরি ছিল না। বেলা হয়ে গেছিল বলে খুব ভারী লাঞ্চ না করে আমরা হালকা কিছু খেয়েই চলে গেছিলাম কিন্তু প্রথমেই সুইমিং পুলে। হোটেলে সুইমিং পুলটি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেহেতু ওটা 5:30 থেকে 6টার পরে আর অ্যাভেল করা যেত না, আমরা প্রথমেই সুইমিং পুলের মজাটা নেওয়ার জন্য চলে গেছিলাম। এবার ঠিক করেছিলাম যে আমরা সমুদ্রের পাড়ে বিকেলে যাব এবং কাল সকালেও আমরা আবার সমুদ্রের পাড়ে গিয়ে এনজয় করব। সুইমিং পুলে নামার পরে এত বড় বড় মানুষগুলো কিন্তু পুরো বাচ্চার মতোই হয়ে গেছিল, সে আনন্দ সত্যিই বলার নয়। তার মধ্যে আবার শুরু হয়ে গিয়েছিল কিন্তু সাঁতার কাটার কম্পিটিশন, এবং সেই সাঁতার কিন্তু যে সে সাঁতার নয়, হেঁটে হেঁটে সাঁতার কাটার কম্পিটিশন। কারণ পুরো সাঁতার অনেকেই তখন কাটতে পারছিল না, তাই ঠিক হলো হেঁটে হেঁটে সাঁতার কাটা হবে। দেখুন সেই কম্পিটিশনটা। চলো চলো হর হর গঙ্গে। কিন্তু সবকিছু ভালোর মধ্যেও থাকে কিছু মন খারাপ করা ঘটনা, আর সেটা ছিল সন্ধেবেলায় কালবৈশাখী ঝড় এবং অঝোর ধারায় বৃষ্টি, এবং সেই বৃষ্টি ছিল এতটাই বেশি যে বেরোতে আমরা একদমই পারছিলাম না। তাই ঠিক হলো হোটেলে বসেই কিছুক্ষণ আনন্দ করা যাক। অর্ডার দেওয়া হলো পেঁয়াজি এবং চা। বৃষ্টির সন্ধ্যায় যা একদম পারফেক্ট। বৃষ্টি একটু কমলে আমরা ভাবলাম যে চলো বেরিয়ে পড়ি, দেখা যাক কি হয়। প্রথমেই আমাদের উদ্দেশ্য ছিল আমরা যাব চন্দনেশ্বর মন্দির, যদি দর্শন করা যায়, আর তারপরে যদি জগন্নাথ দেবের মন্দিরটি দর্শন করা যায়। এই উদ্দেশ্যে দিলাম রওনা। যাওয়ার পথে আবার আমাদের সবার প্রিয় সরকারদা ছিল গানে গল্পে আড্ডা। তবে চন্দনেশ্বর মন্দিরে কিন্তু আমাদের পক্ষে নামা সম্ভব হলো না, কারণ এক তো আগামী দিন ছিল নীলষষ্ঠী, তাই জন্য অসম্ভব ভিড় ছিল। এবং তারপরেও যেটা জানা গেল যে এই মন্দিরে গত 1 মাস ধরে চলে ব্রত পালন, মানে সবাই সারাদিন ধরে উপোস করে রাতে এসে বাবার মাথায় জল ঢালে এবং তারপরে এখানে প্রসাদ গ্রহণ করে তবেই বাড়ি যায়। এবং সেই উপলক্ষে মারাত্মক ভিড় থাকায় এবং অনেকটা দূর পর্যন্ত নো এন্ট্রি থাকায় ওই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা চন্দনেশ্বর মন্দিরে নামতে পারলাম না। সুতরাং আমরা চললাম জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। সেখানেও প্রচুর নো এন্ট্রি থাকায় অনেক দূর থেকে আমরা মন্দির দর্শন করতে পারলাম। তবু যেটুকু করতে পারলাম মনে করলাম আমরা ধন্য। খুব সুন্দর লাগছিল রাত্রিবেলা মন্দিরটা। ক্যামেরার লেন্সে হয়তো অতটা ফুটিয়ে তোলা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে আপনার খুব ভালো লাগতো। যাই হোক, বেরিয়ে এসে আমরা ডিনারের অর্ডার হোটেলেই দিয়ে দিয়েছিলাম, তো আমাদের ডিনার সার্ভ করে দিল। আচ্ছা, এই হোটেলের ব্যাপারে একটু বলে রাখি, এখানে যেহেতু ফুটফল অতটা নয়, মানে একদম বিচ সাইডের মতো নয়, সেই জন্য এনাদের কিন্তু একটা পলিসি আছে যে আপনি যা খাবেন সেটা অবশ্যই আপনাকে আগে অর্ডার করে বলে দিতে হবে। ইনস্ট্যান্ট কিছু চাইলে ওনাদের পক্ষে বানিয়ে দেওয়াটা একটু অসুবিধাজনক বা অনেকটা সময় লাগছে। যাই হোক, খাওয়ার শেষে বৃষ্টি থেমে যাওয়ায় আমাদের দলেরই কয়েকজন কিন্তু টুক করে একটু সমুদ্রের পাড়ে ঘুরেও এলাম। আর রাত্রিবেলা সমুদ্রের পাড়ে বসতে এত ভালো লাগছিল যে কিছু বলার নয়। আবার পরের দিন সকালে কিন্তু সূর্যোদয় দেখার জন্য আমরা দল বেঁধে ভোর 5টার সময় রওনা দিয়েছিলাম সমুদ্রের পাড়ে।
যেহেতু দীঘার বিচে চান করা খুব অসুবিধাজনক, তাই জন্য আমরা চলে গিয়েছিলাম উদয়পুর বিচে। আর উদয়পুর বিচটা কিন্তু বেশ সুন্দর। আর হ্যাঁ, যাওয়ার পথে কিন্তু আমরা নিকটবর্তী বাজার থেকে কিনে নিয়েছিলাম নীলষষ্ঠী পালন করার যতটুকু উপকরণ সেখানে ছিল সেগুলো, যেমন ফল, মিষ্টি, দুধ, অল্প কিছু ফুল, সব কিছু আমরা নিকটবর্তী বাজার থেকে কিনে নিয়েছিলাম। এবং আমরা ভেবেই রেখেছিলাম আমরা সমুদ্র স্নানের পরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে বাড়ির পথে রওনা হব। সমুদ্র পাড়ে এলে মন আমার এমনি ভালো হয়ে যায়। আর দীঘার এই পুরো বেল্টটায় মন্দারমণি আমার সব থেকে প্রিয় সি বিচ। উদয়পুর আমার এই প্রথমবার আসা, তবে খারাপ লাগলো না। মন্দারমণির পরেই কিন্তু উদয়পুর বা তালসারি বিচকে আপনি রাখতে পারেন। সমুদ্র আমি ভালোবাসলেও সম্পূর্ণ সমুদ্র স্নানে আমার একটু অ্যালার্জি আছে। বড় চারিদিকে বালি, কাদা, এসবের জন্য আমি সম্পূর্ণ স্নান কোনোদিনই করি না। কিন্তু ওই জলে পা ভিজিয়ে চুপচাপ বসে থাকাতেই সমস্ত আনন্দ আমার, তাই সেটাই করলাম বেশ অনেকক্ষণ ধরে। আর তারপরে সমুদ্র পাড়ে আমাদের এই পরিবারের সবার এন্টারটেনমেন্ট তো ছিলই, যেমনটা আমি বলেছিলাম আপনাদের। এবার শুধু দেখতে থাকুন। এবার হবে, এবার হবে। হ্যাঁ, জয় সুভদ্র। হবে না, হবে না, আরো দিতে হবে। বুঝতে নিশ্চয়ই আর বাকি নেই কাকে বলেছি 100% এন্টারটেইনার। সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে সেই পুরনো দিনের গল্প, কত স্মৃতি, কত গল্প যে হলো তার ঠিক নেই। মনে হলো যেন সেই পুরনো যখন আমরা দিল্লিতে সবাই একসাথে থাকতাম, সেই দিনগুলো একদম ফেরত পেয়ে গেলাম। আবার মনেই হলো না মাঝে এতগুলো বছর কোথা দিয়ে যেন পেরিয়ে গেছে। অনেকদিন বাদে কোনো ছোট বাচ্চাকে এই বালি দিয়ে ক্যাসেল বানাতে দেখলাম। এখন তো বাচ্চাদের জগৎটাই মোবাইলের ভিতর চলে গেছে, এসব জিনিস আর দেখাই যায় না, তাই ফ্রেমে বন্দি করে রাখা। অনেকক্ষণ সমুদ্রের পাড়ে কাটিয়ে এরপর আমরা ধরলাম আবার হোটেলের পথ। আর হোটেলে যাওয়ার আগে চা তো ম্যান্ডেটারি, তাই ওখানে চা বিস্কিট খেয়ে আমরা ফিরলাম আমাদের হোটেলে। আর হোটেলে ফিরেই কিন্তু আমাদের শুরু হয়ে গেল নীল ষষ্ঠীর প্রস্তুতি। নিয়ম হচ্ছে শিবের ডান দিকে প্রথমে ঢালবে, শিবের ডান দিকে এই জায়গাটাই হচ্ছে গণেশ মহারাজ, গণেশ, ওইদিকে হচ্ছে কার্তিক, মধ্যেখানে একদম একটু উঁচু মতো যেটা থাকে ওটা হচ্ছে অশোক সুন্দরী। অশোক সুন্দরীকে ঢালার পরে শিবের চারিদিকে একটু করে জল দেবে, ওটা হচ্ছে মাতা পার্বতী। তারপর ওপরে জল দেবে, এই সাপের উপরেরটাই ওটা শিব পঞ্চকন্যার নামে জল দেবে। তারপরে লাস্টে নন্দী মহারাজের মাথায় জল ঢেলে। কোনটা নন্দী মহারাজ? নন্দী মহারাজ পাশেই তো শিবের থাকে। হ্যাঁ, হ্যাঁ, নন্দী মহারাজকে জল ঢেলে আবার শিবের মাথায় ঢেলে দেবে। শিবের মাথাতে সেটাই লাস্টে কিন্তু শিবের মাথায়। অনেক নিয়মই কিন্তু আমরা জানি না, অনেক নিয়মই আমরা মানি অন্যের কাছ থেকে শুনে। আজকে বৌদি যা বলল আমরা কিন্তু সবাই মিলে সেটাই মেনে নীল ষষ্ঠী পালন করলাম। এর মধ্যে মানুষের দ্বিমত থাকতেই পারে, কিন্তু আমার একটাই কথা, ভগবানকে ডাকাটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার। নিয়মকানুনের মধ্যে ভগবানকে ডাকাটা আটকে থাকে না। তাই আজ এখানে বৌদি যা যা বলল আমরা সবাই সেই মতো কিন্তু বাবার মাথায় জল ঢেলে নীল ষষ্ঠী পালন করলাম। আর বিশ্বাস করুন একদম এত শান্তিতে এই ষষ্ঠী আমরা পালন করলাম যে মনটাই আমাদের সবার ভালো হয়ে গিয়েছিল। আপনারাও কে কিভাবে নীল ষষ্ঠী পালন করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন, জানলে কিন্তু আমারও ভালো লাগবে।
সদা বসন্তম বাবা। পুজো সেরে ধূপ ধুনো দেখিয়ে এরপর আমরা সেরে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট এবং তারপরে কিন্তু আমাদের ছিল বাড়ি ফেরার পালা। এমনিতেই আমরা দেখেই নিয়েছিলাম আসার সময় এতটা জ্যাম ছিল রাস্তায় যে সেদিন আমরা একটু সকাল সকালই বেরোবার পরিকল্পনা করেছিলাম, কারণ প্রত্যেকেরই বাড়ি ফিরেও আবার কিছু কমিটমেন্ট থাকে। তো সেই জন্য ধরলাম বাড়ির পথ। 2 দিন কোথা দিয়ে যে কেটে গেল বিশ্বাস করুন, বুঝতেই পারলাম না। মনে হলো আরও কিছুটা সময় যদি পাওয়া যেত। আমার এই 2 দিনের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন ব্লগে, নতুন নতুন মানুষের সঙ্গে। ভালো থাকবেন।